Hello, Bacho. Good afternoon, and awful thank you for giving me this opportunity to introduce myself. And I hope my all pyari Bacho are okay. Today, I will discuss the new and interesting topic about the electricity, current electricity of class 10. And this is the lecture number 9. যাই হোক, আজকে আমরা এই নবমতম লেকচারে যে বিষয়টা আলোচনা করব তার আগে একটা জিনিস বলি, আমরা গত লাস্ট লেকচারে চৌম্বক বলরেখা সম্পর্কে একটা ধারণা দেওয়ার চেষ্টা করছিলাম, এবং তার থেকে বড় কথা ওখানে আমরা কতগুলো রুলস জানার চেষ্টা করেছিলাম, যেমন থাম্ব রুল, গ্রিপ রুল, অ্যাম্পিয়ার সুইমিং ল, ওরেস্টেড ল, স্পেশালি ফ্লেমিংস লেফট হ্যান্ডেড রুল, ফ্লেমিংয়ের বাম হস্তের সূত্র। এখানে আমরা আজকে সেই ফ্লেমিংয়ের বাম হস্তের সূত্রের যে কতগুলো প্রয়োগ, যেমন বার্লো চক্র, বার্লোস হুইল, ইলেকট্রিক মোটর, এগুলো সম্পর্কে আমরা জানার চেষ্টা করব। তারপরে আমরা তড়িৎচুম্বকীয় আবেশ বা ফ্যারাডেস ল, লেন্জেস ল, এনার্জি কনজারভেশন ল, আরও অনেক কিছু বিষয়ে সেগুলো আমরা জানার চেষ্টা করব। তো আমরা জানি যে কোনো পরিবাহীর মধ্য দিয়ে যদি তড়িৎ প্রবাহ যায়, তাহলে সেই পরিবাহীর চারিদিকে একটা চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি হয়, যেটা আমাদের গত লেকচারের সারমর্ম। এবং সেই চৌম্বক ক্ষেত্রটি কতগুলো অদৃশ্য বলরেখা দ্বারা সীমাবদ্ধ। যে চৌম্বক ক্ষেত্রের বলরেখার অভিমুখ কীরকম হবে, চৌম্বক ক্ষেত্র কখন বাড়ে বা কখন কমে, এই সমস্ত বিষয় নিয়ে আমরা আলোচনা করছিলাম। তাহলে কি দেখলাম, কোনো পরিবাহীর মধ্য দিয়ে যদি তড়িৎ প্রবাহ পাঠানো হয়, তাহলে সেই পরিবাহীর চারিদিকে চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি হয়। তার মানে আমরা এখান থেকে বলতে পারি তড়িৎ ক্ষেত্র চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি করে। অন্য পক্ষান্তরে আমরা বলতে পারি চৌম্বক ক্ষেত্র তড়িৎ ক্ষেত্রের সৃষ্টি করে, যেটা আমরা এখনো পর্যন্ত হয়তো আলোচনা করিনি, যে চৌম্বক ক্ষেত্র আবার কি করে তড়িৎ ক্ষেত্রের সৃষ্টি করবে, এটা আমরা ফ্যারাডেস লতে গিয়ে জানবো। আপাতত তোমরা ভাবো যে চৌম্বক ক্ষেত্র তড়িৎ ক্ষেত্র সৃষ্টি করতে পারে, তড়িৎ ক্ষেত্র চৌম্বক ক্ষেত্র সৃষ্টি করতে পারে। কিভাবে পারে সেটা আমরা ফ্যারাডেস ওখানে গেলে জানতে পারবো। তাহলে তড়িৎ ক্ষেত্র এবং চৌম্বক ক্ষেত্র একই অপরের পরিপূরক। তাহলে এই তড়িৎ ক্ষেত্র এবং চৌম্বক ক্ষেত্রের যে সমন্বয়, সেটার ক্ষেত্রে একটা তড়িৎচুম্বকীয় তরঙ্গ সৃষ্টি হয়, যেটাকে বলা হয় ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস বা তড়িৎ চৌম্বকীয় তরঙ্গ, যেটা আমরা লাইট বলতে পারি। লাইট ইজ ওয়ান টাইপ অফ দ্য ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস। ঠিক এই অর্থাৎ একটা মেকানিক্যাল ওয়ার্ক, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ বলবো না, তড়িৎ ক্ষেত্র এবং চৌম্বক ক্ষেত্রের ফলে সৃষ্টি হয় মেকানিক্যাল ওয়ার্ক বা মেকানিক্যাল সিস্টেম। আমরা সেই বিষয়টাই জানার চেষ্টা করব, যে কোনো একটা বার্লো চক্রে কোন নীতিতে কাজ করে, কোনো একটা বার্লো চক্র কোন নীতিতে কাজ করে, বা একটা ইলেকট্রিক মোটর কোন নীতিতে কাজ করে। দেখো, আমি যখন এই ইলেকট্রিক মোটর কথাটা আসলো, তখন ইলেকট্রিক মোটর সম্পর্কে যদি আমি বিস্তারিত আলোচনা করি, তো 1-1.5 ঘন্টা আলোচনা করলে কিছুই হবে না। তার কারণ ইলেকট্রিক মোটর অনেক ক্লাসিফিকেশন রয়েছে। ডিসি মোটর আছে, এসি মোটর রয়েছে, সিনক্রোনাস মোটর আছে, সার্ভো মোটর আছে, তোমার হচ্ছে গিয়ে ইউনিভার্সাল মোটর আছে, ডিফারেন্ট টাইপস মোটর আছে, সেগুলো স্পেশাল মোটর আছে, অ্যাসিনক্রোনাস মোটর আছে। এগুলো সম্পর্কে যদি আলোচনা করা হয় তো বিস্তারিত একটা দীর্ঘ সময় দরকার। আমরা শুধুমাত্র এখানে ডিসি মোটর বা হয়তো এসি মোটর বা আমরা মোটরের কার্যপ্রণালী
কার্যপ্রণালীও না, আমরা শুধুমাত্র জানার চেষ্টা করব যে ফ্লেমিং এর লেফট হ্যান্ডেড যে রুলসটি রয়েছে সেটা মোটরের উপর কিভাবে প্রয়োগ করা হয়েছে, বা ফ্লেমিং এর যে লেফট হ্যান্ডেড রুলসটি আছে সেটা বার্লো চক্রে কিভাবে প্রয়োগ করা হয়েছে। অর্থাৎ আমরা আজকে জানবো ফ্লেমিং এর লেফট হ্যান্ডেড সূত্রের প্রয়োগ। আশা করি বোঝাতে পারলাম আমাদের টপিকটা কি। তো আমরা প্রথমত জানবো যে ফ্লেমিং এর লেফট হ্যান্ডের সূত্রটা কি, যেটা আমরা গত লেকচারে আমি বলেছিলাম যে ফ্লেমিং বলেছে যদি আমরা কোনো ব্যক্তির বাম হাতের, এটাকে বলা হয় তর্জনী, এটাকে বলা হয় মধ্যমা, এটাকে বলা হয় বৃদ্ধাঙ্গুষ্ঠ বা বৃদ্ধাঙ্গুলি। তর্জনী, মধ্যমা এবং বৃদ্ধাঙ্গুলিকে পরস্পরের সঙ্গে সমকোণে রাখা হয়, তাহলে তর্জনী চৌম্বক ক্ষেত্রের অভিমুখ নির্দেশ করে। যদি তর্জনী চৌম্বক ক্ষেত্রের অভিমুখ নির্দেশ করে এবং মধ্যমা বরাবর তড়িৎ প্রবাহের অভিমুখ নির্দেশ করানো হয়, তাহলে যে এই যে তড়িৎ ক্ষেত্র মানে তড়িতের পরে চৌম্বক সৃষ্টি হবে, চৌম্বক ক্ষেত্রের পরে তড়িৎ ক্ষেত্র সৃষ্টি হবে, তড়িৎ ক্ষেত্রের পরে চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হবে। অর্থাৎ এখানে একটা তড়িৎ চুম্বকীয় তরঙ্গ, বা আমরা তড়িৎ চুম্বক তরঙ্গ বলবো না, এখানে একটা মেকানিক্যাল ওয়ার্ক বা যান্ত্রিক কার্যের সৃষ্টি হবে, এবং সেই যান্ত্রিক কার্যের যে একটা ফোর্স বা তড়িৎচুম্বকীয় বল, সেই তড়িৎচুম্বকীয় বলটা হচ্ছে এই দিকে যাবে। সেটা আমরা জাস্ট এটা রুলসে দেখেছিলাম, এটা আমরা বাস্তবিক প্রয়োগে দেখার চেষ্টা করব। তো যাই হোক, আমরা প্রথমত জানবো বার্লো চক্র যে বিষয়টা আছে সেটা, বা বার্লো সাইকেলটা কি সেটা জানবো। বার্লোস হুইল, আমাদের চ্যাপ্টারটা হচ্ছে তোমার ইলেকট্রিক কারেন্ট বা কারেন্ট ইলেকট্রিসিটি, ইলেকট্রিক কারেন্ট বা কারেন্ট ইলেকট্রিসিটি বললেও অসুবিধা হবে। তার মধ্যে ফ্লেমিংস লেফট হ্যান্ডেড রুলসের একটি পার্ট, যেটাকে আমরা বলতে পারি বার্লো সাইকেল, বার্লোস হুইল বা বার্লো চক্র, বার্লো চক্র। এটা কি? দেখো বিষয়টা খুব সিম্পল, আমরা এই বার্লো চক্রটা জানবো, এটা খুবই সিম্পল বিষয়। জাস্ট 3D বা 3 ডাইমেনশনাল ডায়াগ্রাম বলে হয়তো আমরা এটাকে স্কেচ করা একটু কঠিন হবে, কিন্তু আমরা বোঝানোর চেষ্টা করছি। ধরে নাও এরকম একটা কাঠের পটাতন আছে বা কাঠের তক্তা আছে, সেই কাঠের তক্তায় একটা মোটা কাঠের তক্তা, আমি বোঝাতে পারছি কিনা জানি না, আমি বললাম একটা মোটা কাঠের তক্তা, যেমন এই যে হোয়াইট বোর্ডটা একটা আছে তোমার বোর্ড, তাহলে এই হোয়াইট বোর্ডটা যতটা মোটা এতটা মোটা এটা কাঠের তক্তা। এরকম একটা কাঠের তক্তার মাঝখানে আমরা একটা গর্ত করলাম, গর্ত মানে কি ছিদ্র করলাম না, গর্ত করলাম। তাহলে এইরকম একটা তক্তার মাঝখানে আমরা কি করলাম, একটা মানে কি করলাম, গর্ত করলাম, এরকম একটা গর্ত করলাম। এটা তো গর্ত বোঝানো যাচ্ছে না, মনে হচ্ছে তোমাদের একটা আয়তক্ষেত্র, কিন্তু আমরা কি করলাম, এরকম একটা মোটা পটাতন, কাঠের পটাতন, সেই পটাতনের মধ্যে কি করলাম, মাঝখানে একটা মানে গর্ত করলাম। সেই গর্ত করে আমরা কি করলাম, সেই গর্তের মধ্যে আমরা কি করলাম, পারদ দিয়ে পূর্ণ করলাম। এখানে কি দিলাম, মার্কারি বা পারদ দ্বারা পূর্ণ নয়, আংশিক পূর্ণ করা, মানে যে গর্তটা আছে তার গর্তটা ধরে নাও 3 ভাগের 2 ভাগ ভর্তি করলাম, 1 ভাগ ফাঁকা রাখলাম, এরকমটা করলাম। করার পরে আমরা কি করলাম, আমরা গর্তটাকে এইভাবে না রাখি এইভাবে করতে পারি, সবচেয়ে বেটার, বুঝতে সুবিধা হবে, 2D তো। এরকম নিলাম গর্তটা, এরকম একটা গর্ত নিলাম। নেওয়ার পরে আমরা কি করলাম, এখানে আমরা কিছু পারদ রাখলাম, ঠিক আছে, ধরেন এর মধ্যে পারদ আছে 2/3 পারদ রাখার পর এখানে আমরা একটা স্ট্যান্ড নিলাম, স্ট্যান্ড এখানে নিতে পারি বা এখানে। স্ট্যান্ড মানে কিরকম বিষয় বলো তো, একটা কাঠের উপর ধরুন এই তক্তা, এখানে যদি গর্ত থাকে এখানে একটা স্ট্যান্ড নিতে পারি বা এখানে নিতে পারি, তাহলে এখানে একটা স্ট্যান্ড নিলাম। স্ট্যান্ড নিয়ে আমরা কি করলাম, ধরনের স্ট্যান্ডটা হচ্ছে তোমার এরকম একটা লম্বা স্ট্যান্ড, এটা অ্যাকচুয়ালি এরকম নয়, এটা হচ্ছে এরকম ভাবে আছে, ঠিক আছে, লম্বা স্ট্যান্ড আমরা এখানে নিতে পারি, যে কোনো জায়গায় নিতে পারি। স্ট্যান্ড নিয়ে এখানে একটা ফিক্সড আমরা কি করলাম, এখানে একটা হচ্ছে কি তোমার সাপোর্ট দিলাম, স্ট্যান্ডের সঙ্গে আরেকটা স্ট্যান্ড, এবং তার সঙ্গে আরেকটা স্ট্যান্ড আমরা এরকম দিলাম, যাতে একটা চক্র রাখতে পারি, যে কিরকম চক্র, ঠিক এরকম একটা চক্র, ঠিক এরকম একটা চক্র।
এক্সট্রিমলি সরি, আগে চক্রটা আঁকছি। এরকম মানে একটা চক্র, চক্রের অনেকগুলো সূচনা অংশ থাকবে, তার মধ্যে ধরুন একটি মাত্র দ্বার এই পারদের মধ্যে স্পর্শ করে থাকবে, বাকি দ্বারগুলো ফাঁকা, একটি বা দুটি দ্বার স্পর্শ করে থাকবে, বাকি কিছুটা অংশ ফাঁকা থাকবে। এখানে হয়তো 3D বলে আমরা দেখাতে পাচ্ছি না, তার মানে একটা গর্তের মধ্যে কিছু পরিমাণ পারদ থাকবে, এখানে একটা চক্র থাকবে, সেই চক্রের একটা দ্বার মানে কি হবে এই পারদের মধ্যে মানে টাচ করে থাকবে, এরকম একটা অবস্থায়। এবার আমরা কি করব, এবার আমরা যেটা করব, দুটো চুম্বক নেব, একটা চুম্বক নেব, একটা অশ্বক্ষুরাকৃতি চুম্বক নিতে পারি, বা আমরা একটা কাজ করতে পারি, এখানে একটা আমরা চুম্বক নিলাম, ঠিক আছে, এখানে চুম্বক নিলাম, অ্যাকচুয়ালি 3D তো এখানে দেখানোর চাপের। এখানে একটা চুম্বক নিলাম, সরি, একটা চুম্বক রাখলাম, ঠিক আছে। যে চুম্বকের ধরুন এটা নর্থ পোল, এটা সাউথ পোল, জাস্ট কাঠের পটাতনের উপর একটা চুম্বক আছে, নর্থ পোল আর সাউথ পোল। আর কি করলাম আমরা, এই যে স্ট্যান্ড, সেই স্ট্যান্ড থেকে একটা তার নিলাম, আর একটা পারদকে স্পর্শ করে একটা তার নিলাম, পরিবাহী তার নিলাম। পরিবাহী তার নিয়ে আমরা কি করলাম, যে এখানে একটা ব্যাটারির সঙ্গে এটাকে যুক্ত করলাম, ব্যাটারির সঙ্গে এটাকে আমরা কি করলাম, যুক্ত করলাম। এটা আমরা অ্যাকচুয়ালি এটা ব্যাটারি পজিটিভ প্রান্ত, নেগেটিভ প্রান্ত। দেখো তাহলে এই হচ্ছে কি তোমাদের আলটিমেটলি 12 চক্র, 12 সাইকেল, ঠিক আছে। অ্যাকচুয়ালি আমরা এই স্ট্যান্ডটা একটু আরো উঁচু করে দিই, তাহলে বুঝতে সুবিধা হবে, বা এই স্ট্যান্ডটাকে আমরা এখানেই দিলাম, যে এখানে স্ট্যান্ডটা রয়েছে, এটা অ্যাকচুয়ালি উঁচু স্ট্যান্ড রয়েছে, এরকম একটা উঁচু স্ট্যান্ড, তাহলে তোমাদের হয়তো বিষয়টা আরো ক্লিয়ার করে মনে হবে। যে এখানে নেই, স্ট্যান্ডটাকে দাঁড় করানো আছে, ঠিক আছে, এবং এখান থেকে তোমার হচ্ছে গিয়ে পরিবাহী তার আছে। তাহলে এখানে কয়েকটা পয়েন্ট আছে। প্রথমত এটা একটা বার্লো চক্রের একটা ডায়াগ্রাম বা চিত্র। এখানে এই যে স্ট্যান্ডটি রয়েছে, এই চক্রটি আছে, এর সবটাই ধাতব পদার্থ দ্বারা তৈরি, অর্থাৎ সবটাই ধাতু। ধরে একটা লোহার স্ট্যান্ড, লোহার চক্র, লোহার সবকিছু এখানে লোহা দিয়ে তৈরি, এবং এখানে পারদ রয়েছে, এখানে একটা তোমার এটা কাঠের পটাতন, সেই কাঠের পটাতনের মধ্যে একটা গর্ত আছে, সেই গর্তের মধ্যে পারদ 2/3 পারদ আছে, পারদের মধ্যে হচ্ছে কি একটা পারদকে স্পর্শ করে আমরা একটা পরিবাহী তার নিলাম, একটা স্ট্যান্ড থেকে একটা তার নিলাম, তার নিয়ে একটা ব্যাটারির সঙ্গে পজিটিভ নেগেটিভ, অবশ্যই এটা ডিসি ব্যাটারি, এটাকে হচ্ছে তোমার ডিসি ব্যাটারি বা ডিসি ব্যাটারি, ডিরেক্ট কারেন্ট, সে পজিটিভ নেগেটিভ প্রান্তকে আমরা কি করলাম, যে দুটো প্রান্তে যুক্ত করলাম। যুক্ত করে আমরা এখানে কি করলাম, আর একটা চুম্বককে আমরা চুম্বক শলাকে দেখলাম, সেটা অশ্বক্ষুরাকৃতি হতে পারে, সেটা যে কোনো টাইপ হতে পারে, মানে অর্থাৎ একদিকে নর্থ পোল, একদিকে সাউথ পোল, কোন দিকে সেটা আমরা অবশ্য ডিরেকশনগুলো পরিষ্কার করে এখনই বলবো। তাহলে এই সাইডে নর্থ পোল, ওদিকে সাউথ পোল আছে। এইরকম অবস্থায় আমরা দেখব যে এই চক্রটি যাতে পুরোপুরি ডুবে না থাকে বা পুরোপুরি ভেসে না থাকে, মানে চক্রের অন্তত একটি মাত্র দ্বার যেন এই পারদের সংস্পর্শে থাকে। তাহলে আমরা যদি এখানে তড়িৎ প্রবাহ শুরু করি, মানে এখানে যদি এটাকে সার্কিটটাকে যদি আমরা অন করি, সার্কিটটি যদি আমরা অন করি, তাহলে কি ঘটনা ঘটবে দেখো। অ্যাকর্ডিং টু ফ্লেমিং লেফট হ্যান্ডেড রুল, ফ্লেমিং এর বামহস্ত নিয়ম অনুসারে ওনার বক্তব্য কি, যে তর্জনী, মধ্যবাদ এবং বৃদ্ধাঙ্গুলিকে যদি পরস্পরের সঙ্গে সমর্পণে রাখা হয়, এবং তর্জনী বরাবর যদি চৌম্বক ক্ষেত্রের অভিমুখ নির্দেশ করে, মধ্যমা যদি তড়িৎ প্রবাহের অভিমুখ নির্দেশ করে, তাহলে এই যে তড়িৎ প্রবাহ, এই যে কারেন্ট কি পজিটিভ থেকে নেগেটিভ দেখে, এটা হচ্ছে তোমার কারেন্ট, সেই কারেন্টের অভিমুখটা কোন দিকে হতে হবে, এই দিকে। চৌম্বক ক্ষেত্র কোথায় বলো তো, চৌম্বক ক্ষেত্র নর্থ পোল থেকে সাউথ পোলের দিকে একটা বড় রাখা যায়, বড় রাখা এদিক থেকে এদিকে যাবে। আমরা জানি যদি এখানে নর্থ পোল রাখা হয়, এখানে সাউথ পোল রাখা হয়, নর্থ পোল এখানে সাউথ পোল রাখা হয় কোনো একটা চৌম্বকের, তো তাহলে কি হয়, নর্থ থেকে সাউথের দিকে চৌম্বক বড় রেখা এইভাবে যায়। অথবা যদি একটা দণ্ড চৌম্বক নেওয়া হয়,
দণ্ড চুম্বক, এটা নর্থ পোল, এটা সাউথ পোল, তাহলে কি হয়, নর্থ থেকে সাউথের দিকে তোমার চুম্বক বলটাকে এরকম করে যায় এবং এরকম করে যায়, এরকম করে যায়। এটা তোমার যে চুম্বকের ক্ষেত্রে কি হয়, নর্থ পোল থেকে সাউথ পোলের দিকে চুম্বক ক্ষেত্র যায়। আমরা যদি অশ্বক্ষুরাকৃতির চুম্বক নেই, তাহলে নর্থ পোল থেকে সাউথ পোলের দিকে চুম্বক ক্ষেত্র হবে। অ্যাকচুয়ালি চুম্বক ক্ষেত্র কোন দিকে আছে বলো তো? চুম্বক ক্ষেত্রটা হচ্ছে তোমার নর্থ থেকে সাউথের দিকে। তাহলে বিষয়টাকে আমি তোমাদের খুব ক্লিয়ার করে বোঝানোর চেষ্টা করছি। দেখো, ধরো না আমার হাতটি হচ্ছে কাঠের পটানো, তাহলে এখানে একটা ছিদ্র করা, তোমরা যদি দেখতে পাচ্ছ এখানে এরকম একটা ছিদ্র করা আছে, কিছু পরিমাণ পাল্প আছে। এখানে যে চক্রটা আছে সেই চক্রটা কিন্তু এই দিক থেকে, চক্রটা কিন্তু এরকম, বুঝতে পারলে? এখানে যে ছিদ্র করা ছিদ্রটা এরকম, তাহলে চক্রটা এরকম করে থেকে এরকম করে ঘুরবে, চক্রটা এইভাবে করবে, অর্থাৎ চক্রটা এখানে এরকম ভাবে আছে এবং এখানে একটা স্ট্যান্ড এইভাবে দাঁড় করানো আছে, একটা স্ট্যান্ড এইভাবে আছে, একটা স্ট্যান্ড এখানে দাঁড় করানো আছে এবং এখান থেকে কি করলাম, একটা ব্যাটারি পার্ট নিলাম এবং পার্ট থেকে একটা ব্যাটারি পার্ট নিয়ে আমরা কি করলাম, পজিটিভ নেগেটিভকে যুক্ত করলাম। তাহলে ধরে নাও এই ব্যাটারি থেকে কারেন্ট আমাকে এখানে আসলো, পারদিক পড়লো, ঠিক আছে? তাহলে পারদে পড়লো বা ব্যাটারির অভিমুখ আমরা চেঞ্জ করলাম, ওই দিক থেকে আসতে পারে। আমরা যদি ব্যাটারির অভিমুখ এখানে এটা পজিটিভ দিই, সাপোজ এটাকে সব থেকে বেটার হবে এটা বললে, যদি আমরা এটা পজিটিভ বলি এটা নেগেটিভ বলি, জাস্ট ব্যাটারি থেকে অভিমুখ চেঞ্জ করে দিলাম, তার মানে এটা তোমার নেগেটিভ প্লেট, এটা পজিটিভ প্লেট, এরকমটা দিলাম, তাহলে কারেন্ট কোন দিকে যাবে? কারেন্ট কিন্তু এই দিকে যাবে, অর্থাৎ কারেন্টটা এই দিকে যাবে, অর্থাৎ কারেন্টটা এই দিকে যাবে, অর্থাৎ কারেন্টটা এইদিকে। বাংলা কথায় কারেন্টের অভিমুখ এইদিকে, নিচের দিকে। ভালো করে বোঝার চেষ্টা করো। তাহলে একটা কাঠের পটাতন, এখানে তোমার হচ্ছে পারদ আছে, তাহলে কারেন্ট কি আসলো, কারেন্টটা হচ্ছে তোমার এইদিকে আসলো, যে হুইলটা আছে বা চক্রটা আছে সেই চক্রের সঙ্গে যে দাঁড়টা আসলো কারেন্টের অভিমুখটাকে এইদিকে, নিচের দিকে। এবং চৌম্বক ক্ষেত্র কিভাবে আছে, চৌম্বক ক্ষেত্র এইভাবে এখানের সঙ্গে এইভাবে যুক্ত করা যায়, একটা অশ্বক্ষুরাকৃতির চৌম্বক এখানে। তাহলে এই চৌম্বক ক্ষেত্রের অভিমুখ কোন দিকে? নর্থ থেকে সাউথের দিকে, বা সাউথ থেকে মানে তোমার নর্থ ওইদিকে থাকলে এদিক থেকে এদিকে হবে চৌম্বক ক্ষেত্র, বা নর্থ এদিকে থাকবে সাউথ ওইদিকে থাকে, তাহলে চৌম্বক ক্ষেত্র এদিকে হবে। অর্থাৎ চৌম্বক ক্ষেত্রের অভিমুখটা আমরা বললাম যে নর্থটা এইদিকে, সাউথ এইদিকে, তাহলে এরকম একটা অশ্বক্ষুরাকৃতির চৌম্বক, তাহলে নর্থ থেকে সাউথের দিকে চৌম্বক ক্ষেত্র যাচ্ছে, তাহলে চৌম্বক ক্ষেত্রের অভিমুখ এইদিকে, তড়িৎ ক্ষেত্রের অভিমুখ এইদিকে। তাহলে বিষয়টা কি দাঁড়ালো, আমরা যদি বিষয়টাকে এইভাবে বোঝার চেষ্টা করি যে ফ্লেমিংয়ের আমরা একটা দেখলাম এখানে একটা গর্ত আছে, মানে এখানে একটা কাঠের পটাতন, এখানে একটা গর্ত আছে, গর্তের মধ্যে একটা চক্র এইভাবে আছে, চক্র থেকে একটা স্ট্যান্ড এইভাবে তুলে নিয়ে এইভাবে বসানো আছে এবং যেখান থেকে কারেন্টের প্রবাহ হচ্ছে এদিকে গিয়ে নিচের দিকে নামলো এবং চৌম্বক ক্ষেত্র কি এদিক থেকে গেল, তাহলে কারেন্টের প্রবাহ এইদিকে, চৌম্বক ক্ষেত্র এইদিকে। তাহলে ফ্লেমিংয়ের যে লেফট হ্যান্ডেড রুলস, তাহলে আমরা যদি সেটাকে অ্যাপ্লাই করি এরকম একটা ঘটনা, এইরকম ঘটনা, অর্থাৎ বাম হাতের তর্জনী, মধ্যমা এবং বৃদ্ধাঙ্গুলিকে পরস্পরের সঙ্গে সমকোণে রেখে চৌম্বক ক্ষেত্রটা এইদিকে গেল, এইদিকে তড়িৎ ক্ষেত্র এবং এদিকে ঘটে, তাহলে যে এখানে যে তোমার একটা মেকানিক্যাল ওয়ার্ক বা যান্ত্রিক কার্য সৃষ্টি, তড়িৎ চুম্বকের ক্ষেত্রে যে একটা মেকানিক্যাল ওয়ার্ক বা যান্ত্রিক কার্য সৃষ্টি হবে, অর্থাৎ চক্রটি ঘুরবে, সেই চক্রটি ঘূর্ণনটা কদিকে, চক্রটি ঘূর্ণনটা এই দিকে, অর্থাৎ এই দিকে মানে কি চক্রটা কি হবে, এইরকম করে ঘুরবে, অর্থাৎ চক্রটা এইরকম মানে কি, চক্রটা এইরকম মানে চক্রটা এইরকম করে ঘুরবে, এইরকম একটা ডিরেকশন ঘুরবে, চক্রটা এইরকম ঘুরবে, এটা এদিকে যাবে, অর্থাৎ এইরকম একটা ঘটনা ঘুরবে এদিকে, চক্রটা ওই মুখটা হচ্ছে এদিকে। তাহলে তড়িৎ প্রবাহ নিচের দিকে, তোমার হচ্ছে গিয়ে চৌম্বক ক্ষেত্র ওইদিকে, তাহলে চক্রের ওই মুখ এদিকে। বুঝতে পারলে কি বললাম? তাহলে চক্রের ওই মুখ এইদিকে মানে কি, অর্থাৎ চক্রটি কি করবে, মানে এইদিকে একটা বল কাজ করবে এবং এই বল কাজ করার জন্য কি হবে, এই দাগটি সামনের দিকে এগিয়ে যাবে এবং তারপরে কি হবে, পারদ শূন্য অবস্থায় আসবে, পরে আর একটা পারদের সঙ্গে দাগের সঙ্গে কোনো কানেকশন হবে না, ফলে এই যে একটা ফোর্স কাজ করবে, ফোর্সের জন্য চক্রটা ঘুরতে থাকবে এবং ঘোরার জন্য কি হবে, পরবর্তী দাগগুলো এখানে স্পর্শ করবে, আবার প্রবাহ যাবে, আবার স্পর্শ করবে, আবার প্রবাহ যাবে, আবার স্পর্শ করে আবার প্রবাহ যাবে, অর্থাৎ একটা একমুখী যে ঘূর্ণন বা একটা ঘূর্ণন সৃষ্টি হবে, যেটাকে আমরা বলতে পারি যে বার্লো চক্রের ঘূর্ণন। এখানে আমরা অনেক কিছু কাজ করতে পারি। যদি আমরা ব্যাটারির অভিমুখ পাল্টিয়ে দিতাম, মানে তড়িৎ প্রবাহের অভিমুখ যদি আমরা ঘুরিয়ে দিতাম, মানে ঠিক এটাকে আমরা পজিটিভ করতাম, এটাকে নেগেটিভ করতাম, যেমনটা আগে ছিল, তাহলে কি হতো, তাহলে আমরা বলতে পারতাম যে এখানে আমরা বলতে পারতাম যে কারেন্টটা এইদিকে মানে কি, কারেন্টটা এবার উপরের দিকে উঠবে, চৌম্বক ক্ষেত্র ওইদিকে আছে, তাহলে বড় টাকাটা কিন্তু এইদিকে আসবে। কেন এইদিকে, দেখো ভালো করে বোঝার চেষ্টা করো। আমরা এবার কি দেখলাম, এর আগে কি ছিল, চৌম্বক ক্ষেত্রের অভিমুখ এইদিকে, কারেন্টের অভিমুখ এইদিকে, তো বড় রেখাটা তোমার চক্রের ঘূর্ণন এইদিকে। এবার আমরা কি করলাম, চৌম্বক ক্ষেত্র ওইদিকেই থাকবে কিন্তু কারেন্টের অভিমুখটা কি উল্টো উপরের দিকে। ভালো করে বোঝার চেষ্টা করো, কারেন্টের অভিমুখ উপরের দিকে, চৌম্বক ক্ষেত্র ওইদিকে আছে
এবার আমরা কি করলাম, মানে যে চক্রের যে ঘূর্ণন ওইদিকে, তার মানে কি চক্রটা এইরকম করে ঘুরবে, এইদিকে ঘুরবে, চক্রটা এরকম করে নয় বরং এইরকম করে এইদিকে ঘুরবে, অর্থাৎ চক্রটা এবার কি এইদিকে ঘুরে ক্লকওয়াইজ ঘুরে এদিকে আসবে। আর একটা ঘটনা ঘটাতে পারে, আমরা তড়িৎ প্রবাহের অভিমুখ চেঞ্জ করবো না। তড়িৎ প্রবাহ ধরে তোমার নিচের দিকে নামছে সর্বদাই। এবার আমরা কি করলাম, যে চৌম্বক ক্ষেত্রে যে ফোর্সটা এইদিক বলুন, এদিকে নর্থ পোল এদিকে সাউথ পোল, তাহলে চৌম্বক বলটাকে এইদিকে যাবে। এটা না করে যদি চৌম্বকের আমরা যদি এই অশ্বক্ষেত্রে যদি চৌম্বকটাকে বের করে যদি উল্টে ওইভাবে প্রবেশ করে দেই, অর্থাৎ এটা যদি নর্থ পোল হয়, এটা যদি নর্থ পোল হয় আর এটা যদি সাউথ পোল হয়, তাহলে কি হবে, বলরেখাটা কিন্তু এইদিকে আসবে। অর্থাৎ ব্যাপারটা কিরকম দাঁড়ালো, আমরা বলছিলাম এরকম ঘটনা, চৌম্বক ক্ষেত্রের অভিমুখ, তড়িৎ ক্ষেত্রের অভিমুখ, বলরেখা এরকম। এবার কি আসলো, যে চৌম্বক ক্ষেত্রটাকে আমরা অভিমুখ চেঞ্জ করে দিলাম, তড়িৎ ক্ষেত্র নিচের দিকে কিন্তু চৌম্বক ক্ষেত্র কি নর্থ এদিকে সাউথ এদিকে। চৌম্বক ক্ষেত্রটা যদি এদিকে ঘটে তাহলে কিন্তু তোমার বলরেখাটা উল্টো দিকে ঘটছে, দেখো মানে ফোর্সটা, সেই ফোর্সটা এইদিকে, যেটা ওইদিকে ঘটার কথা ছিল, যেটা এরকম আগে ছিল। তাহলে কি আমরা তড়িৎ প্রবাহের অভিমুখ পরিবর্তন না করে চৌম্বক প্রবাহের অভিমুখ পরিবর্তন করেও এর চক্রের ঘূর্ণন আমরা পরিবর্তন করতে পারি। তাহলে আমরা বলতে পারি যে বার্লো চক্রটি ফ্লেমিংয়ের বামহস্ত নিয়মের একটি খুব ভালো এক্সপেরিমেন্ট বা খুব ভালো একটা পরীক্ষামূলক ব্যবস্থা। এই পরীক্ষামূলক ব্যবস্থায় বার্লো চক্রের ঘূর্ণন আমরা তড়িৎ প্রবাহের অভিমুখ পরিবর্তন করে ঘূর্ণন আমরা ওই পরিবর্তন করাতে পারি, ঘূর্ণনের অভিমুখ পরিবর্তন করাতে পারি, অথবা তড়িৎ প্রবাহের অভিমুখ পরিবর্তন না করে শুধুমাত্র চৌম্বক প্রবাহের অভিমুখ পরিবর্তন করেও আমরা এই চক্রের ঘূর্ণন পরিবর্তন করতে পারি। এখানে আর একটা বিষয় হচ্ছে গিয়ে, যে এখানে এই যে ব্যাটারিটি ব্যবহার করলাম, এই ব্যাটারিটা অবশ্যই ডিসি ব্যাটারি হতে হবে। যদি এটা ডিসি না হয় এসি হয়, তাহলে কিন্তু এই বার্লো চক্রের ঘূর্ণন কাজ করবে না। কেন কাজ করবে না, তার কারণ ডিসির কারণ ডিসি কথার অর্থ হচ্ছে ডিরেক্ট কারেন্ট বা সমপ্রবাহ, আর এসি কথার অর্থ হচ্ছে অল্টারনেটিং কারেন্ট বা বিপরীত মানে পরিবর্তী প্রবাহ। এসি মানে যে সমস্ত তড়িৎ প্রবাহের অভিমুখ সময়ের সঙ্গে পরিবর্তন করে। এখানে কিন্তু অভিমুখ পরিবর্তন করছে না। আমরা একটু আগেই দেখলাম যে তড়িৎ প্রবাহ এই এই অভিমুখ এইদিকে হলে তোমার চিগে ফোর্স চক্রের অভিমুখ একরকম হয়, তড়িৎ প্রবাহ অভিমুখ এদিকে হলে চক্রের প্রবাহ অভিমুখ এরকম হয়। চৌম্বক ক্ষেত্রের অভিমুখ চেঞ্জ না করেও তড়িৎ প্রবাহের অভিমুখ চেঞ্জ করে আমরা কি দেখলাম, যে চক্রের অভিমুখ চেঞ্জ হয়। তাহলে এসি কি নির্দেশ করে, যে এসি কারেন্ট কি নির্দেশ করে বা অল্টারনেটিং কারেন্ট কি নির্দেশ করে, যে কিছু সময় পর পর যেসব তড়িৎ প্রবাহের যদি কোনো তড়িৎ প্রবাহের অভিমুখ সময়ের সঙ্গে পরিবর্তন করে তখন তাকে এসি কারেন্ট বলা হয়। তো এসি কারেন্ট যদি এখানে আমরা অ্যাপ্লাই করতাম, ডিসি কারেন্ট ব্যাটারিটাকে না দিয়ে এখানে যদি এসি কারেন্ট দিতাম বা এসি সোর্স দিতাম, তাহলে এখানে একবার তড়িৎ প্রবাহ উপর নিচের দিকে, একবার তড়িৎ প্রবাহ উপরের দিকে, একবার নিচের দিকে, একবার উপরের দিকে, অর্থাৎ কি চক্রের ঘূর্ণন একবার এইদিকে, একবার এদিকে, একবার এদিকে, একবার এদিকে। তাহলে অটোমেটিক্যালি আমরা কিছু না করেই যদি এসি প্রবাহ দিতাম, তাহলে চক্রের ঘূর্ণন মানে প্রতি মুহূর্তে 1 সেকেন্ডে 50 বার একবার এদিকে, একবার এদিকে, একবার এদিকে, একবার এদিকে, বিপরীত দিকে করতে থাকে। 50 বার কেন, এগুলো তোমরা মানে অবান্তর কোশ্চেন করো না, এগুলো একটা হায়ার স্ট্র্যাটেজির ব্যাপার, ফ্রিকোয়েন্সির ব্যাপার থাকে, 50 হার্টজ ফ্রিকোয়েন্সির ব্যাপার থাকে। তো ওগুলো আমরা অত কিছু বলবো না, খুব সিম্পল বিষয়। এখানে ডিসির পরিবর্তে এসি সোর্স ব্যবহার করলে চক্রের ঘূর্ণনটা বন্ধ হবে, আর ডিসি সোর্স ব্যবহার করলে চক্রের ঘূর্ণন চলতে থাকবে। কারণ এখানে একটা গতীয় জাড্য বা গতীয় জাড্য বা হচ্ছে গিয়ে মানে মোশন ইনার্শিয়া, এক কথা গতীয় জাড্য বজায় থাকবে, যেটাকে আমরা বলতে পারি নিউটনস ফার্স্ট ল, নিউটনের প্রথম সূত্রটা এখানে অ্যাপ্লাই হবে। তাহলে এই হচ্ছে তোমাদের মোটামুটি একটা বার্লো চক্রের সাধারণ এক্সপেরিমেন্ট। আচ্ছা, এটা ছাড়াও আমরা আরেকটা বিষয় আমরা দেখতে পারি, ইলেকট্রিক মোটর। ঠিক আছে, খুব ভালো জিনিস, ওটাও কিন্তু তোমাদের হচ্ছে গিয়ে একটা ফ্লেমিং এর লেফট হ্যান্ডেড যে রুলস, যা ফ্লেমিং এর যে বাম হস্তের নিয়ম, সেই বাম হস্তের নিয়মের একটা খুব ভালো এক্সপেরিমেন্ট। কি, যে মোটরস মানে মোটর দু রকম, মেইনলি আমরা অনেক রকম মোটর বলতে পারি। আমরা প্রথমত আমরা যদি দেখবো এখনকার যে টপিকটা আছে সেটা হচ্ছে বলা হতে পারে ইলেকট্রিক মোটর। ইলেকট্রিক মোটর, সেই ইলেকট্রিক মোটর ইন জেনারেলি আমরা তিন রকম বলতে পারি। একটাকে বলা হয় তোমার হচ্ছে গিয়ে ডিসি মোটর, একটাকে বলা হয় এসি মোটর, একটাকে বলা হয় সিনক্রোনাস মোটর। সিনক্রোনাস মোটরের আবার দুটো পার্ট, একটা সিনক্রোনাস একটা অ্যাসিনক্রোনাস।
বা এটাকে আমরা স্পেশাল মোটরও বলতে পারি, স্পেশাল মোটরও বলতে পারি, স্পেশাল মোটর। এখানে স্পেশাল মোটরের মধ্যে যেমন হচ্ছে তোমার হচ্ছে কি ইউনিভার্সাল মোটর আছে, ইউনিভার্সাল ইউনিভার্সাল মোটর, যেমন তোমার হচ্ছে গিয়ে ইউনিভার্সাল মোটর ছাড়াও এখানে তোমার হচ্ছে অ্যাসিনক্রোনাস মোটর আছে, অ্যাসিনক্রোনাস মোটর আছে, অ্যাসিনক্রোনাস মোটর, যেমন সার্ভো মোটর আছে, সার্ভো মোটর এন্ড এটসেট্রা। এই সমস্ত বিষয়গুলো তোমাদের নেই সিলেবাসে, ঠিক আছে? এগুলো পরবর্তীতে আপ টু এইচএস বিএসসি তেও নেই এগুলো, বিএসসি একটু মানে তোমার যে ইনস্ট্রুমেন্টাল মেথডসে হালকা করে রয়েছে, এমএসসি বা পরবর্তী বিষয়ে এই সমস্ত স্পেশাল মোটর নিয়ে আলোচনা করা হয়। তো আমরা মেইনলি আমরা ডিসি মোটর বা এসি মোটরটা সম্পর্কেই জানবো। এক কথা ইলেকট্রিক মোটর কি, বা আমরা অবশ্যই ডিসিতে জানবো, এসিটা কারণ ফ্লেমিং এর রাইট হ্যান্ডেড ল বা হচ্ছে ফ্লেমিং এর ডান হস্তের নিয়ম একটা আচ্ছা ওটা মেনে চলে। তো এখানে আমরা পরবর্তীতে দেখবো। এসি মোটরটা তোমাদের সিলেবাসে নেই, কারণ এসি কারেন্টটাই তোমাদের সিলেবাসে নেই, ঠিক আছে? এক কথা হচ্ছে এসি কারেন্ট বা অল্টারনেটিং কারেন্ট বা পরিবর্তী প্রবাহ তোমাদের ক্লাস 10 এর সিলেবাসে ইনক্লুড করা সম্ভব নয়, ওটা করলে অনেক ভার্স টপিক হয়ে যাবে, ঠিক আছে? তো এসি মোটরটাও তোমাদের সিলেবাসে নেই, শুধুমাত্র তোমাদের ডিসি মোটর বা এক কথায় মোটর। ইলেকট্রিক মোটরটা কি, ইলেকট্রিক মোটর কোন নীতিতে কাজ করে, ইলেকট্রিক মোটরের মানে যে কনফিগারেশনাল স্ট্রাকচার এবং ইলেকট্রিক মোটরের কার্যনীতি বা ইলেকট্রিক মোটরের অ্যাপ্লিকেশন সম্পর্কে আমরা একটু জানার চেষ্টা করি, যেমনটা আমরা বার্লো চক্র জানলাম। আচ্ছা, বিষয়টা কি দাঁড়ালো? মোটর যেটাকে বলা হয় ইলেকট্রিক মোটর বা তড়িৎ মোটর, তাড়িতিক মোটর। আচ্ছা, মোটরের কাজ কি? ইলেকট্রিক মোটরের কাজ কি? ইলেকট্রিক মোটরের কাজ হচ্ছে গিয়ে তড়িৎ শক্তিকে যান্ত্রিক শক্তি, মোটরের সাহায্য নিয়ে তড়িৎ শক্তিকে মোটরের সাহায্য নিয়ে যান্ত্রিক শক্তিতে রূপান্তর করার নাম হচ্ছে কি ইলেকট্রিক মোটর। তাহলে ইলেকট্রিক মোটরের কাজ কি? তড়িৎ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তর করা। তাই ইলেকট্রিক মোটর ইজ এ কনভার্টার, ইট উইল কনভার্টেড দ্য ইলেকট্রিক্যাল এনার্জি টু mechanical energy. So energy is does not created, does not destroyed, it will transfer only. So electrical energy are transferred by electrical motor is mechanical energy. তাহলে তড়িৎ শক্তি যান্ত্রিক শক্তি রূপান্তর করার একটা নিয়ম হচ্ছে, মানে তাহলে যে যন্ত্রের সাহায্যে, এবার যদি জিজ্ঞেস করা হয় তাহলে যে যন্ত্রের সাহায্যে তড়িৎ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তর করা হয় তাকে বলা হয় ইলেকট্রিক মোটর। ইলেকট্রিক মোটর অনেক রকম আছে, আমরা তো বললাম যে এসি মোটর, ডিসি মোটর, সিনক্রোনাস মোটর, অ্যাসিনক্রোনাস মোটর, স্পেশাল মোটর, ইউনিভার্সাল মোটর, তোমার সার্ভো মোটর এন্ড এটসেট্রা। এগুলো সিলেবাসের মধ্যে নেই, এসিটাও নেই, আমরা শুধুমাত্র জানবো ডিসি মোটর। তাহলে এখানে ডিসি মোটরের যে কার্যনীতি, কোন নীতিতে কাজ করে? ডিসি মোটরটা ফ্লেমিং এর লেফট হ্যান্ডেড রুল বা ফ্লেমিং এর বাম হস্ত নিয়মে কাজ করে। আমরা সেই যে ডিসি মোটরটা যেভাবে কাজ করে সেই কার্যপ্রণালীটা একটু ডায়াগ্রামেটিক মানে ম্যাটার্সে আমরা একটু জানার চেষ্টা করবো যে এটা কিভাবে কাজ করে, ঠিক আছে? তোমরা একটু ওয়েট করো, বিষয়টা বুঝতে পারবে। তাহলে তোমাকে জিজ্ঞেস করা হয় যে ফ্লেমিং এর বাম হস্তের নিয়ম মেনে চলে এমন দুটি পরীক্ষামূলক ব্যবস্থার নাম বলো, তোমরা নিঃসন্দেহে বলবে যে বার্লোস হুইল বা বার্লো চক্র এবং হচ্ছে তোমার ইলেকট্রিক্যাল মোটর, স্পেশালি ডিসি মোটর। এখানে ডিসি মোটরে কি কি ঘটনা ঘটানো হয়? খুব সিম্পল বিষয়, এটা চিত্রটা অনেকটা সোজা বলতে রোদ থেকে আমরা নিজের মতো করেই আঁকতে পারি। ধরে নাও এখানে হচ্ছে তোমার একটা দণ্ড চুম্বক রয়েছে, ঠিক আছে? এই দিকটা তোমার হচ্ছে নর্থ পোল আর এই দিকটা হচ্ছে তোমার সাউথ পোল, ঠিক আছে? আমরা এতটা দিলাম না, কমিয়ে দিলাম। একটা দণ্ড চুম্বক, এখানে একটা বার ম্যাগনেট রয়েছে, এই দিকটা সাউথ পোল, চুম্বকের নর্থ পোল আর চুম্বকের সাউথ পোল। তাহলে আমরা বলতে পারি যে ম্যাগনেটিক যে ফ্লাক্সটা বা চুম্বক যে ক্ষেত্র, সেই চুম্বক ক্ষেত্রটা এদিক থেকে এদিকে যায়। তাহলে চুম্বক ক্ষেত্রের অভিমুখ ওইদিকে। তাহলে ভালো করে বোঝার চেষ্টা করো। ধরুন একটা কাঠের পটাতন, এই যে এটা কাঠের পটাতন, সেই কাঠের পটাতন এরকম, সেই কাঠের পটাতনের এইদিকে তোমার একটা চুম্বক শলাকা আছে, এদিকে একটা চুম্বক শলাকা আছে, মাঝখানটা গ্যাপ আছে, মাঝখানটা গ্যাপ। চুম্বক শলাকাটা অনেক উঁচু আর কি। এখানে কাঠের পটাতনে এরকম একটা চুম্বক শলাকা আছে, এরকম একটা চুম্বক শলাকা আছে, ঠিক আছে? একটা কাঠের পটাতন, তোমরা বোঝার চেষ্টা করো।
সেই কাঠের পটাতনে এখানে একটা চুম্বক শলাকে, এখানে একটা চুম্বক শলাকে, এটা নর্থ পোল, এটা সাউথ পোল। তাহলে কি আসলো, এখান থেকে বলটাকে এখান থেকে গেল, তাহলে চুম্বক বলটাকে অভিমুখ কোন দিকে, এদিকে। এবার এই যে মাঝখানে একটা ফাঁকা আছে, মাঝখানে ফাঁকাটা এটা হচ্ছে আরো অনেকটা মাঝখানে ফাঁকা আছে, এটা ধরনের শূন্য আছে এরকম, মানে এটা ধরনের তোমার হচ্ছে এরকম শূন্য আছে, এরকম গ্যাপে শূন্য আছে। তাহলে এখানে কি আছে, একটা আমরা কি করব যে আয়তাকার কুণ্ডলী নেব। এখানে একটা আয়তাকার কুণ্ডলী নিলাম, এখানে একটা কি বললাম আমরা, আয়তাকার কুণ্ডলী। এই আয়তাকার কুণ্ডলীটা কিরকম হবে, আয়তাকার কুণ্ডলীটা ঠিক দেখতে এরকমটা হবে। একটু ভালো করে বোঝার চেষ্টা করো, তোমাদের অসুবিধা হবে না, ক্লিয়ার হবে বিষয়টা আশা করি। সে আয়তাকার কুণ্ডলী, এটা ধরেন এক পাকের কুণ্ডলী, মানে এখানে যে কুণ্ডলীটা আছে সেটা ধরেন তোমার হচ্ছে কি এ এ বি সি ডি, এ বি সি ডি যে আয়তাকার কুণ্ডলী, সেই আয়তাকার কুণ্ডলী এখানে অসংখ্য পাক দিয়ে তৈরি, মানে অনেকগুলো তার দিয়ে আমরা কুণ্ডলীতে বানাতে পারি। কুণ্ডলীর দুটি প্রান্ত, এটা একটা প্রান্ত, এটা একটা প্রান্ত, এই দুটি প্রান্ত দুটি অর্ধগোলাকৃতি, কি করে বলবো আর কি নেই, এক কাজ করি, এরকম অর্ধগোলাকৃতি, অর্ধগোলাকৃতি না, এটাকে বলবো চোঙাকৃতি, অর্ধ চোঙাকৃতি পিতলের, পিতলের, মানে বিষয়টা কিরকম বলতো, এই যে এটা আছে, এটা অ্যাকচুয়ালি এরকম না, এটা অ্যাকচুয়ালি এরকম দেখতে, এটা অ্যাকচুয়ালি পিতলের, এরকম যুক্ত করা আছে। কিরকম, দুটি পিতলের একটা কি বলবো, একটা ধরুন এটা একটা চোঙ আছে, চোঙটার মাঝখান থেকে কাটা আছে, জাস্ট একটা ফাঁকা অংশ আছে, এটা একটা পিতলের, এটা একটা পিতলের চোঙ, এটা গোলাকৃতি টাইপ, বৃত্তাকার টাইপ, এখানে কি আছে মাঝখানে কাটা আছে, এরকম ফাঁকা অংশ আছে, এটা একটা চোঙ, এটা একটা চোঙ। এবার এর সঙ্গে এটা একটা চোঙ, এটা একটা চোঙ, সেই চোঙের সঙ্গে কি করা আছে, যে এই পিতলের চোঙের সঙ্গে কি করা আছে, চোঙের সঙ্গে আমরা কি করলাম, একটা এই যে আয়তকার কুণ্ডলী, সেই আয়তকার কুণ্ডলীর একটা পরিবাহী এখানে আমরা কি না জাস্ট ঝালাই করে রেখে দিলাম, এখানে একদম ঝালাই করে রেখে দিলাম, জাস্ট ফিক্সড, এটা কখনো খুলবে না, এটা একদম ফিক্সড, এখানে ফিক্সড করে দেওয়া হলো, মানে একদম ঝালাই করে দেওয়া হলো। দিয়ে এখানে দুটি ব্রাশ, এখানে দুটি ব্রাশ দিলাম, এখানে একটা ব্রাশ, কার্বন ব্রাশ এগুলো অবশ্য, এখানে একটা ব্রাশ, এখানে একটা ব্রাশ, কার্বন ব্রাশ দিয়ে একটি ব্যাটারির সঙ্গে, একটা ডিসি ব্যাটারির সঙ্গে আমরা কি করলাম, এটাকে কানেক্ট করলাম, ডিসি ব্যাটারির সঙ্গে কানেক্ট করলাম, অর্থাৎ এটা পজিটিভ, এটা নেগেটিভ, অর্থাৎ এদিকে একটা কারেন্ট প্রবাহ হবে, এদিকে কারেন্টের প্রবাহ হবে এদিকে। তাহলে বিষয়টা ভালো করে বোঝার চেষ্টা করো, ঠিক আছে। ডিসি কারেন্ট আমরা যখন এখানে পাঠালাম, তখন এই কারেন্টটা এদিকে গেল, এবং এই কারেন্টটা এদিকে গিয়ে এদিকে আসলো, এদিকে গেল, এদিকে আসলো, এদিকে গেল, এবং এদিকে গিয়ে ব্যাটারির মধ্যে ফিরে আসলো। তাহলে এখানে কি দেখলাম, এটা হচ্ছে তোমাদের একটা ডিসি মোটর বলা যেতে পারে, বা ডিসি মোটরের একটা ডায়াগ্রাম বা চিত্র। কিরকম, যে একটি কাঠের পটাতন, বা একটা কাঠের পটাতন বলবো, যাই হোক, যে আমি তোমাকে যদি বলি কিরকম বিষয়টা দাঁড়ালো, বিষয়টা এরকম, কারণ এখানে একটা নর্থ পোল আছে, এদিকে একটা নর্থ পোল আছে, এদিকে একটা সাউথ পোল আছে, চৌম্বক ক্ষেত্র আছে, বড়টাকে এদিকে গেল, এখানে মাঝখানে একটা গ্যাপ আছে, ঠিক আছে, একটা গ্যাপ আছে, সেই গ্যাপের মধ্যে আমরা কি করলাম, একটা আয়তাকার কুণ্ডলী নিলাম, একটা আয়তাকার কুণ্ডলী নিয়ে এখানে একটা অর্ধ চোঙাকৃতি টাইপ অর্ধ চোঙাকৃতি টাইপ দুটি, এটাকে এই দুটোকে বলা হয় কমিউটেটর, ঠিক আছে, ঠিক আছে, এই দুটোকে বলা হয় কমিউটেটর, এদেরকে বলা হয় কমিউটেটর, কারণ প্রতি মুহূর্তে এরা কমিউট করে, একটার সঙ্গে আরেকটা কমিউট করে, মানে ওই মুখ মানে একটা জায়গায় আরেকটা চলে যায়, এটাকে বলা হয় কমিউটেটর, কমিউটেটর।
আর এদেরকে বলা ব্রাশ। ব্রাশ এটা কার্বন ব্রাশ, এদেরকে এটা পিতলের কমিউটেটর। এবার এটা হচ্ছে তোমার পরিবাহী। এটা পরিবাহী এক পাকের হতে পারে, দুই পাকের হতে পারে, এন পাকের হতে পারে, এটসেট্রা। এটা তোমার হচ্ছে নর্থ পোল, এটা সাউথ পোল। এটা হচ্ছে তোমার কি হচ্ছে কমিউটেটরের এদিকে হচ্ছে তোমার একটা কি করা আছে, যে ব্যাটারির সঙ্গে যুক্ত করা আছে, এই ব্রাশের সঙ্গে এটার সঙ্গে একটা যুক্ত করা আছে, এবং এটা সর্বদাই পজিটিভ, এটা নেগেটিভ, অর্থাৎ এদিকে কারেন্টে গেল। এবার একটা জিনিস বোঝা যাচ্ছে, আচ্ছা এটা যদি পজিটিভ হয় তাহলে এটা তোমার এই প্লেটটা পজিটিভ, অর্থাৎ দাঁড়ের বা হচ্ছে তোমার সেই ব্রাশের এই প্লেটটা ধনাত্মক এবং এই প্লেটটা ঋণাত্মক আচরণ করবে। এখানে তোমাদের একটা কথা মাথায় রাখতে হবে, এখানে কিন্তু এই কমিউটেটর গুলো ফিক্সড, অর্থাৎ এই যে পরিবাহীর সঙ্গে আয়তকার পরিবাহী এর সঙ্গে ফিক্সড করে ঢালাই করে রাখা আছে। এরা যখন কোনো একটা ব্যবস্থায় করে আমরা কি করলাম, এদেরকে ঘোরালাম, ঠিক আছে, কোনো একটা সিস্টেম করে আমরা যদি এটাকে ঘোরাই, মানে এটাকে ঘোরাই, সে ঘোরাতে হবে না, ঘুরবে নিজে থেকেই ঘুরবে অবশ্য। এইভাবে যদি রেখে দেওয়া হয় তাহলে দেখা যাবে এই যে কমিউটেটরের যে এই যে প্লেটটা, এই প্লেটটা কেউ ধনাত্মক আধানে আহিত হবে, অর্থাৎ এটা কেউ এদিকে একটা তড়িৎ প্রবাহ যাবে, ঋণাত্মক আধানে আহিত হবে, প্রবাহটা এদিকে দিয়ে এদিকে যাবে। এই তো বিষয়। এবার এই যে দাঁড়গুলো আছে বা এই যে ব্রাশটা আছে, ব্রাশগুলো কিন্তু এর সঙ্গে জাস্ট টাচ করে আছে। এটা কিন্তু যখন ঘুরবে তখন কিন্তু এটা যখন পুরো সিস্টেমটা যখন ঘুরবে, এটা কিন্তু কমিউটেটরটাও ঘুরবে, অর্থাৎ এখানে কিন্তু কোনো ফিক্সড করা নেই, এখানে জাস্ট টাচ করে আছে, ঠিক আছে। এটা মাথায় রাখো যে এই দাঁড়গুলো কিন্তু এই কমিউটেটর এবং এই কমিউটেটরকে জাস্ট টাচ করে আছে, এবং এই দাঁড়গুলো কিন্তু কোনো এগুলো কিন্তু কোনো কার্বন ব্রাশ দিয়ে তৈরি, এদেরকে বলা কার্বন ব্রাশ। এবার আমরা যদি আমরা কি বলবো এটাকে ফ্লেমিং এর লেফট হ্যান্ড রুলস বা ফ্লেমিং এর বাম হস্ত সূত্র আমরা এখানে অ্যাপ্লাই করি, তাহলে কি বিষয়টা দেখতে পাবো। দেখো এইটার আগে আমি একটা ছোট্ট বিষয় বলি, যেটা ক্লাস 12 এর বিষয় যদিও, কিন্তু তোমাদের একটু জানতে হবে, না জানলে এটা আমরা সঠিকভাবে আলোচনাটা করতে পারবো না, তাহলে তোমাদের কনসেপ্ট একটু ক্লিয়ার হবে না। এইটুকু মনে রাখো যে এখানে যে চৌম্বক প্রবাহের অভিমুখ বা চৌম্বক বল সৃষ্টি হবে, সেই বলটা হচ্ছে কি, বলটা এরকম একটা বিষয় যে কিউ ভি ক্রস বি, এটা তুমি জানো না অবশ্য, এটাকে বলা হয় কিউ ভি বি সাইন থিটা, বা এক কথায় এখানে যে ফোর্সটা তৈরি হবে সেটা হচ্ছে ফোর্স, যে আধান এখানে যে তড়িৎ প্রবাহের জন্য যে আধান যাবে, সেই আধানের যে বেগ ভি এবং যে চৌম্বক ক্ষেত্র বি, এটাকে বলা চৌম্বক ক্ষেত্রটাকে বি দিয়ে প্রকাশ করা হয়, যে আধান বা যে চার্জ, সেই চার্জের বেগ ভি এদিকে প্রকাশ করা হয়, কিউ এর আধানের বেগ এদিকে, তাহলে বেগ এইদিকে, বা বেগ এইদিকে, বা বেগ এইদিকে, তাহলে বেগ কি প্রতি মুহূর্তে অভিমুখ চেঞ্জ করছে, কখনো এইদিকে, কখনো এইদিকে, কখনো এইদিকে, কখনো এইদিকে, তাহলে কি আসলো, কখনো এইদিকে, কখনো এদিকে, তাহলে তোমার বেগ এরকম 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 ঘুরতে পারে। তাহলে প্রতি মুহূর্তে বেগ চেঞ্জ করলে কি দাঁড়াবে, এখানে কিন্তু তোমাদের চৌম্বক ক্ষেত্র মানে বলটা সৃষ্টি হয়, সেই চৌম্বক বলটা ম্যাক্সিমাম হয় যদি যে আধানের বেগের অভিমুখ এবং চৌম্বক ক্ষেত্রের অভিমুখ 90 ডিগ্রিতে থাকে। আমি কি বললাম, তোমাদের এটা ম্যাথামেটিক্স লাগবে না, শুধুমাত্র শুনে রাখো, এখানে যে বলটা সৃষ্টি হবে, এই বলটা এখানে মেন একটা সাইন থিটা বলে একটা বিষয় আছে, সেই বলটা কত, কিউ ভিবি, ঠিক আছে, কিউ ভিবি সাইন থিটা। এবার একটা জিনিস বোঝার চেষ্টা করো, আমরা কি দেখলাম যে এফ ইজ ইকুয়ালস টু কিউ ভিবি সাইন থিটা, এরকমটা যদি হয় ম্যাথামেটিক্স, তাহলে এই সাইন থিটার মানটা যদি থিটা ইজ ইকুয়ালস টু 0 হয়, তাহলে কত হবে, সাইন থিটার সমান কত হবে, 0 হবে, 0। আর থিটার মান যদি 90 ডিগ্রি হয়, তাহলে সাইন থিটার মান কত হবে, 1 হবে, 1 হবে। তাহলে আমরা কি বলতে পারি, যদি এই 0 ডিগ্রিতে থাকে তাহলে ফোর্সটা হবে তোমার 0, আর যদি 90 ডিগ্রিতে থাকে তাহলে ফোর্সটা হবে তোমার কিউ ভিবি, অর্থাৎ একটা ফোর্স থাকবে, এটাকে ম্যাক্সিমাম ফোর্স বলা যেতে পারে। বাংলা কথায় 0 ডিগ্রিতে যদি চৌম্বক ক্ষেত্রের অভিমুখ, এক কথায় চৌম্বক ক্ষেত্রের অভিমুখ এবং তড়িৎ প্রবাহের অভিমুখ যদি 0 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে, তাহলে কোনো রকম চৌম্বক বলের অভিমুখ থাকে না। আর যদি এটা 90 ডিগ্রিতে থাকে তাহলে চৌম্বক বলের অভিমুখ থাকে, এবং সেটা কোন দিকে হবে সেটা ফ্লেমিং এর রুলস অনুসারে আমরা বলবো, ঠিক আছে। চৌম্বক বলের অভিমুখ থাকে না থাকে, সেটা বলটা কত শূন্য, সেই বলটা আমাদের জেনে লাভ নেই, ঠিক আছে। তাহলে আমরা এখান থেকে কি বলতে পারি, এই যে ম্যাথামেটিক্সটা বললাম, ম্যাথামেটিক্স থেকে আমরা কি বলতে পারি, এটা অবশ্য লোরেনজের সূত্র বলা হয়, লেন্স না, অবশ্য লোরেনজের সূত্র বলা হয়। আমরা বললাম যে কোনো একটি মাধ্যমে যদি তড়িৎ ক্ষেত্র এবং চৌম্বক ক্ষেত্র একসঙ্গে থাকে তাহলে একটা তড়িৎচুম্বকীয় বল সৃষ্টি হয়, সেই তড়িৎচুম্বকীয় বলের অভিমুখটা বাড়তেও পারে, কমতেও পারে, শূন্য হতে পারে। এই তড়িৎচুম্বকীয় বলটার কোনো অস্তিত্ব থাকবে না বা 0 হবে কখন, যদি তড়িৎ ক্ষেত্র এবং চৌম্বক ক্ষেত্র একই দিকে যায়। বাড়বে কখন, যদি সর্বোচ্চ কত হবে কখন, 90 ডিগ্রিতে থাকে। আমরা এই 90 ডিগ্রিটাই দেখবো, বাকিটা নেগলেক্ট করবো। আচ্ছা এবার তাহলে আমরা কি দেখলাম, এই যে কারেন্টটা গেল, সে কারেন্টের অভিমুখ কোন দিকে, কারেন্টের অভিমুখ যদি আমরা দেখি, এখানটা অভিমুখটা এইদিকে,
এখানটা অভিমুখটা এইদিকে, এখানে অভিমুখটা তোমার হচ্ছে এইদিকে, এখানে অভিমুখ এইদিকে এবং এখানে অভিমুখ এইদিকে। আমরা এখানে থেকে লাভ নেই, কারণ এখানে চৌম্বক ক্ষেত্র এখানে আছে। তাহলে চৌম্বক ক্ষেত্রের অভিমুখ কিন্তু এইদিকে, কারেন্টের অভিমুখ কিন্তু এইদিকে। দেখো চৌম্বক ক্ষেত্রের সঙ্গে কারেন্ট 90 ডিগ্রি আছে, তাহলে এখানে একটা ভ্যালিড ফোর্স পাবো ম্যাক্সিমাম। চৌম্বক ক্ষেত্রের সঙ্গে কারেন্ট 90 ডিগ্রিতে আছে, ভ্যালিড ফোর্স পাবো। কিন্তু এখানে চৌম্বক ক্ষেত্র এইদিকে, কারেন্টও এইদিকে, তাহলে এখানে কি 0 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে, তাহলে এখানে কোনো রকম ফোর্স পাবো না। চৌম্বক ক্ষেত্র এইদিকে, কারেন্টটা তোমার এইদিকে, মানে 0 ডিগ্রি, 0 ডিগ্রি 180 ডিগ্রি, সাইন 180 ডিগ্রি মানে 0। তাহলে কারেন্টের অভিমুখ এদিকে, চৌম্বক ক্ষেত্র তোমার এদিকে, তাহলে কি প্যারালালি হলে, মানে এক কথায় প্যারালালি হলে সেখানে কোনো রকম ফোর্স থাকবে না। অর্থাৎ এই আয়তকার কুণ্ডলীর এই বাহু এবং এই বাহুর জন্য এখানে কোনো রকম চৌম্বক বল সৃষ্টি হবে না। কেন হবে না? কারণ এরা পরস্পর সমান্তরালে আছে। পরস্পর সমান্তরালে না, এরা পরস্পর চৌম্বক ক্ষেত্রের সঙ্গে সমান্তরালে আছে। এদের যে তড়িৎ প্রবাহের অভিমুখ সেই চৌম্বক ক্ষেত্রের সঙ্গে, সেই চৌম্বক ক্ষেত্রের অভিমুখের সঙ্গে সমান্তরালে আছে। তাহলে আমাদের লেন্থ, মানে যে আমরা কি বলবো, যে ফ্লেমিং এর যে লেফট হ্যান্ডেড রুল, সেই লেফট হ্যান্ডেড রুলটি এই বাহু এবং এই বাহুর উপর অ্যাপ্লাই হবে। তাহলে প্রথমত আমরা এই বাহুতে দেখব। আমি তোমাদের এই বিষয়টাকে আমরা যদি এখানে বলি কিরকম দাঁড়ালো, যে এইদিকে নর্থ পোল, এইদিকে সাউথ পোল, তাহলে চৌম্বক ক্ষেত্র এইদিকে। এখানে একটা আয়তকার কুণ্ডলী আছে, সেই আয়তকার কুণ্ডলীতে তড়িৎ প্রবাহ পাঠানো হচ্ছে, প্রথম ওইদিকে গেল, তারপরে এইদিকে হয়ে এদিকে ফিরলো। তাহলে কি আসলো, এদিকে কারেন্টটা এদিকে গেল, এদিকে হয়ে ফিরলো। তাহলে আমি এই পয়েন্ট দেখি কি চৌম্বক ক্ষেত্র এইদিকে, কারেন্টের অভিমুখ এইদিকে, চৌম্বক ক্ষেত্র এইদিকে, কারেন্টের অভিমুখ এইদিকে। তাহলে এই পয়েন্টে যদি দেখি তাহলে কি আসলো, এখানে যদি আমরা অ্যাপ্লাই করি ফ্লেমিং লেফট হ্যান্ডেড রুল, তাহলে কি আসলো, যে তড়িৎ প্রবাহ কোন দিকে, তড়িৎ প্রবাহ এইদিকে, তাহলে তড়িৎ প্রবাহ কোন দিকে আসলো, তড়িৎ প্রবাহ এইদিকে, ঠিক আছে, এদিকে চৌম্বক ক্ষেত্র এদিকে। তাহলে আমরা কি দেখলাম, যে কোনো গিয়ে ফ্লেমিং এর মানে কি বলছে, ফ্লেমিং এর অনুসারে হচ্ছে গিয়ে তর্জনী, মধ্যমা এবং বৃদ্ধাঙ্গুলিকে পরস্পরের সঙ্গে সমকোণে রাখলে, তর্জনী যদি তড়িৎ ক্ষেত্রের অভিমুখ নির্দেশ করে, মধ্যমা যদি চৌম্বক ক্ষেত্রের অভিমুখ নির্দেশ করে, তাহলে এখানে যে ফোর্স সৃষ্টি হবে সেই ফোর্সটা হচ্ছে এইদিকে। অর্থাৎ বাংলা কথায় এই পয়েন্টে যে ফোর্সটা হবে সেই ফোর্সটা হচ্ছে এইদিকে। অর্থাৎ এই বাহুটা উপরের দিকে উঠতে যাবে, এই বাহুটা এই যে তলটা আছে সেই তলের সঙ্গে অবিলম্বে। কিন্তু তুমি এই ঘটনাটি দেখো, এদিকে কারেন্ট, ঠিক আছে, সরি এইদিকে বেরি, এরকম একটা বিষয়, মানে এখানে দেখানো সম্ভব না। আমরা এখানে জাস্ট বললাম, জাস্ট এটা তুমি ভেবে নাও এই ঘটনাটা এখানে, ঠিক আছে। তাহলে আমরা বললাম যে তড়িৎ ক্ষেত্রটা তোমার হচ্ছে এইদিকে, চৌম্বক ক্ষেত্র এইদিকে, তো চৌম্বক যে বল, মেকানিক্যাল ফোর্স, সেটা হচ্ছে এইদিকে উপরের দিকে। এই ঘটনাটা যদি আমরা এখানে এই তার এই পয়েন্টে দেখি ফিরে আসলো কারেন্টটা, এইরকম না হয় সেটা এরকম হবে। তার কারেন্টটা এদিকে ফিরলো, চৌম্বক ক্ষেত্র কিন্তু তোমার এইদিকেই রয়েছে, তাহলে চৌম্বক ক্ষেত্রটা এইরকমটা হবে। অর্থাৎ কারেন্টটা এদিকে ফিরলো, চৌম্বক ক্ষেত্র এইদিকে রয়েছে, তাহলে কি আসলো, ফোর্সটা কিন্তু নিচের দিকে। ভালো করে বোঝার চেষ্টা করো, তোমার হচ্ছে কারেন্টটা এইদিকে ফিরলো আর হচ্ছে চৌম্বক ক্ষেত্র ওইদিকে রয়েছে এবং তোমার ফোর্সটা নিচের দিকে। অর্থাৎ এই পয়েন্ট, এই যে বাহুটা, এই বাহুটি একটা ফোর্স কাজ করবে, সেই ফোর্সটা তোমার নিচের দিকে ফোর্স কাজ করবে, এই বাহুটার ফোর্স কাজ করবে উপরের দিকে। তাহলে এদিকে একটা ফোর্স কাজ করবে, এদিকে একটা ফোর্স কাজ করবে। এবং এই ফোর্সগুলো কীরকম, যে এটা তোমার হচ্ছে হোয়াইট বোর্ডের একদম পুরোপুরি উপরের দিকে, হোয়াইট বোর্ডের পুরোপুরি নিচের দিকে। অর্থাৎ কী হবে, এখানে যে একটা অক্ষ কল্পনা করি, তাহলে সেই অক্ষের সাপেক্ষে এটা উপরের দিকে উঠবে, এটা নিচের দিকে নামবে। অর্থাৎ এইরকম একটা উপরের দিকে উঠতে থাকবে, নিচের দিকে নামবে। অর্থাৎ কি একটা দণ্ডের সৃষ্টি হবে, এটা উপরের দিকে উঠবে, তার মানে কি এইরকম একটা ঘূর্ণন সৃষ্টি হবে, এরকম ঘুরতেই থাকবে। তাহলে এই ঘটনাটার জন্য এখানে ডিসি প্রবাহ দিলে অটোমেটিক্যালি তোমার এই ঘটনাটা ঘটতেই থাকবে। তাহলে কি আসবে, এবার যখন 180 ডিগ্রি ঘুরবে, এটা ঘুরে যখন ওইদিকে যাবে, এটা তখন এখানে আসবে, তখন আবার একই ঘটনা আসবে। তাহলে 180 ডিগ্রি পর পর এটা অটোমেটিক্যালি আবার সেই একই সিচুয়েশনে আসবে। অর্থাৎ এটা একই রকমভাবে ঘুরতে থাকবে, এটাকে বলা হয় ডিসি মোটর। অর্থাৎ কখনো এটা এরকম করে ঘুরবে, কখনো এরকম ঘুরবে, এমনটা নয়। তুমি ভালো করে এটাকে একটু রিয়েলাইজ করার চেষ্টা করো। যদি তোমাদের এটা মানে ফিল্ডে থাকতাম, আমি তোমাদের ক্লাসরুমে থাকতাম, তাহলে তোমাদের খুব ভালো করে বোঝাতে পারতাম। কারণ এখানে একদিকে ডায়াগ্রাম, একদিকে ক্যামেরা, দুটো বিষয় একসঙ্গে আলোচনা করাটা একটু বেশ দুঃসাধ্য হয়ে যাচ্ছে। এই জন্যই আমি তোমাদের হয়তো খুব ভালো করে বোঝাতে পারছি না। তবে এটাই হচ্ছে তোমাদের ডিসি মোটরের কার্যপ্রণালী। অর্থাৎ এখানে ফ্লেমিংয়ের বাম হস্তের নিয়মটি খুব ভালোভাবে অ্যাপ্লাই হয়। এই হচ্ছে তোমার, এবং এসি মোটর আছে। আমরা এক কথায় বলতে পারি ডিসি মোটর, এসি মোটর কি দুটোই। আচ্ছা, ডিসি মোটর বলো, এসি মোটর বলো, সিনক্রোনাস মোটর বলো, সার্ভো মোটর বলো, স্পেশাল মোটর বলো, ইউনিভার্সাল মোটর বলো, যাই মোটর বলো না কেন, সবাই কিন্তু তড়িৎ শক্তি চৌম্বক শক্তিকে রূপান্তর করে, তড়িৎ শক্তি যান্ত্রিক শক্তিতে রূপান্তর করে। অর্থাৎ ইলেকট্রিক্যাল এনার্জি আর কনভার্টেড টু মেকানিক্যাল এনার্জি। এবার
এই তড়িৎ শক্তির উৎসের উপর বেস করে বা তড়িৎ শক্তির প্রকৃতির উপর বেস করে আমরা মোটর দুভাগে ভাগ করি, একটা এসি মোটর, একটা ডিসি মোটর। এসি মোটর মানে যে সমস্ত তাড়িতিক মোটর এসি বা অল্টারনেটিং তড়িৎ উৎসের সাহায্যে চালিত হয়। তাহলে এসি উৎস দ্বারা যে সমস্ত মোটরকে চালিত করা হয় তাদেরকে বলা হয় এসি মোটর। ডিসি উৎস দ্বারা যে সমস্ত মোটরকে চালিত করা হয় তাদেরকে বলা হয় ডিসি মোটর। তাহলে এটা কি একটা ডিসি উৎস দ্বারা চালিত করা হচ্ছে। তাহলে ডিসি মোটর মানে এটা ডিসি উৎস দ্বারা চালিত হয়, এসি মোটর মানে এসি উৎস দ্বারা চালিত করা হয়। তাহলে সেটা অবশ্য সিনক্রোনাস মোটরকে আমরা এসি মোটর বলতে পারি। তো এখানে ডিসি মোটরের ক্ষেত্রে কি আসে, ডিসি মোটরের ক্ষেত্রে এটাকে বলা কমিউটেটর, এটাকে বলা ব্রাশ। তোমার যে ডিসি সোর্স, এটা তোমার হচ্ছে গিয়ে কি বলবো এটাকে দুটি চম্বক, তোমার হচ্ছে একটা আয়তকার কুণ্ডলী এবং এখানে একটা ডিসি মোটরের একটা নির্দিষ্ট প্রবাহের সৃষ্টি হয়, এটাকে আমরা ডিসি মোটর বলতে পারি। তো যাই হোক, আমরা আগামী লেকচার নাম্বার 10 বা 10 নম্বর লেকচারে আমরা জানবো যে তড়িৎচুম্বকীয় যে আবেশ, সেই তড়িৎচুম্বকীয় আবেশের ক্ষেত্রে কি করে ফ্যারাডের ল আসে এবং সেই ফ্যারাডেস লতে কীভাবে মানে তড়িৎচুম্বক তরঙ্গ কীভাবে মানে এক কথায় তড়িৎচুম্বকীয় আবেশ ঘটনাটা কীভাবে সৃষ্টি হয়, তারপর ফ্যারাডেস লগুলো কী, এবং তারপরে আমরা দেখব সেই ফ্যারাডেস লয়ের যে কতগুলি অ্যাপ্লিকেশন, যেটা একটা বিশেষ অ্যাপ্লিকেশন যেটা হলো লেন্স ল এবং লেন্স ল না, সেটা হলো শক্তি সংরক্ষণ সূত্র, যেটা পরীক্ষায় খুব আসে, ওগুলো দেখবো। তারপরে যদি কিছু বাকি থাকে সেগুলো আলোচনা করবো। যাই হোক, তোমরা এই পর্যন্ত দেখো, পরবর্তী লেকচারের জন্য ওয়েট করো। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।